হাই এভরিওয়ান। আজকে আমরা পড়ব একটি বিখ্যাত বায়োগ্রাফি বলা চলে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। অর্থাৎ স্বামী মানে এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, অ্যান্ড মাদার, দেখো মাদারের এমটা ক্যাপিটাল করা আছে, অর্থাৎ এখানে কিন্তু মা কালীকে বোঝানো হয়েছে। অর্থাৎ স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, অর্থাৎ স্বামী এবং স্বামী বিবেকানন্দ এবং মায়ের যে পুজোর কথা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। লিখেছেন কে? সিস্টার নিবেদিতা। আগে বলে নিই, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে সিস্টার নিবেদিতার বিখ্যাত একটা লেখা, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এই যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটা একটা বড় বই আর কি। কী নিয়ে আছে এখানে? এখানে আছে যে সিস্টার নিবেদিতার অভিজ্ঞতা, স্বামী বিবেকানন্দকে যখন তিনি গুরু হিসেবে মেনে নিলেন বা যখন মেনে নিচ্ছিলেন, সেই সময়কার কিছু ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। যাই হোক, তো এটা হলো দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। এটা হলো দ্য 11th চ্যাপ্টার অফ দ্যাট বুক, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এবারে আসি সিস্টার নিবেদিতার কথা। সালটা 1867, 28 অক্টোবর। আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন মার্গারেট এলিজাবেথ নোবেল, এবং তিনি ভারতবর্ষে বিবেকানন্দের সঙ্গে কীভাবে তাহলে এসে মিশলেন, সেটা সালটা আবার 1895 নভেম্বর, যখন স্বামীজি লন্ডন থেকে আমেরিকায় ভ্রমণে এসেছিল। তিনি সেখানে কিছুদিন ছিলেন। সেই সময় স্বামীজি বেদান্ত দর্শন নিয়ে আলোচনা করছিলেন। ওই একটা আলোচনায় যখন তিনি সংস্কৃত শ্লোক করছিলেন, তখন আকৃষ্ট হয়ে সিস্টার নিবেদিতা সেখানে গেছিলেন এবং স্বামীজির ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন। এবং তারপর থেকে তিনি সমস্ত ওই ওই আলোচনা সভাতেও তিনি অনেক প্রশ্ন তিনি করেছেন। তো স্বামীজির উত্তর তাকে তো মুগ্ধ করেছে, এবং এই যে স্বামীজির প্রতি তার একটা আলাদা শ্রদ্ধাও জন্মগ্রহণ করেছিল সেখান থেকেই। এবং পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দকে অনুসরণ করার সিদ্ধান্তও নেন। এবার চলে আসি ইন্ডিয়াতে স্বামী বিবেকানন্দের সাথে সিস্টার নিবেদিতার কিছু কাজ। সালটা 1898। ভারতবর্ষে তখন সমস্ত মেয়েরা কিন্তু সমানভাবে শিক্ষা ব্যবস্থা তারা কিন্তু গ্রহণ করতে পারেনি, অর্থাৎ নারী শিক্ষা অতটাও অগ্রগতি তখনও হয়নি। প্রচুর মেয়েরা ছিল যারা ন্যূনতম শিক্ষা থেকে বঞ্চিত ছিল। ঠিক সেই সময়ে সিস্টার নিবেদিতা বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানি কালেক্ট করে স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণদেবের বিভিন্ন শিষ্যদেরকে নিয়ে কলকাতায় সারদা দেবী স্কুলের উদ্বোধন করেন। যাই হোক, সিস্টার নিবেদিতা একটি বিখ্যাত লেখা এটা। আজকে আমরা শুরু করে দেব তার স্বামী বিবেকানন্দ হিসেবে, গুরু হিসেবে যখন তিনি তাকে গ্রহণ করেছেন, তার সাথে থাকাকালীন কিছু কথা তার মনে হয়েছে লেখার, এবং তারই একটা প্রয়াস, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। দেখো কি বলছে। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. অর্থাৎ দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট, অর্থাৎ এক ঝলক যেটা আমি তুলে ধরেছি এই অংশটাতে, অফ দ্য স্বামীজ লাইফ, স্বামীজির জীবনের, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, অর্থাৎ একান্ত অসম্পূর্ণ থেকে যাবে, ইফ ইট কন্টেন নো মেনশন, যদি উল্লেখ করা না থাকে, অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, অর্থাৎ মাকে পুজো করার ব্যাপারে। এবং মাদার মানে আমরা বুঝতেই পারছি কোন মায়ের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ মা কালীর কথা। তো স্পিরিচুয়ালি স্পিকিং, অর্থাৎ আধ্যাত্মিক দিক থেকে বললে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ড, আমি সবসময় ভেবেছি বা অনুভব করেছি, দ্যাট যে দেয়ার ওয়্যার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, অর্থাৎ তার চেতনার দুটো জিনিস আছে, দুটো দিক আছে। কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ নিঃসন্দেহে
তিনি ছিলেন বর্ন ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ আজন্ম অর্থাৎ জন্ম থেকেই একজন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী দ্যাট মিন্স ওয়ান হু নোজ ব্রাহ্মণস অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেটা রামকৃষ্ণ পরমহংস প্রায়ই বলতেন যে তিনি ছিলেন জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী। এখানে ইনসিস্টেড কথাটা লিখে নিতে পারো, সিমিলার একটা ওয়ার্ড, অর্থাৎ পারসিস্টেড, PERSISTED, অর্থাৎ যেটাকে জোর করে বলা, জেদ করে বলা যেটাকে বলা হয়। নেক্সট কি বলছে দেখো, when he was only 8 years old, অর্থাৎ যখন তিনি ছিলেন মাত্র 8 বছরের একটা ছোট্ট ছেলে, সিটিং অ্যাট হিজ প্লে, অর্থাৎ খেলা করতে বসেই হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, তিনি কি করেছিলেন না ডেভেলপড দ্য পাওয়ার, সেই ক্ষমতা অর্জন করেছিলেন অফ এন্টারিং সমাধি, সমাধিতে প্রবেশ করার। সমাধি মানে আমরা জানি যেটা হচ্ছে মেডিটেটিভ কনসিয়াসনেস, অর্থাৎ ধ্যান করা, যেটা আমরা স্বামী বিবেকানন্দের সম্বন্ধে নিশ্চয়ই অনেক আগে অনেকেই অনেক কিছু জানি, যে তিনি ছোটোবেলা থেকেই কিন্তু ধ্যান 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 যে খেলাটা সেটা খেলতেন, এবং অন্যরা ধ্যান করার নাটক করলেও তিনি কিন্তু কখনোই সেটা করেননি। নেক্সট কি বলছে দেখো, দ্য রিলিজিয়াস আইডিয়াস, যে ধর্মীয় ধারণাগুলো, টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিয়েটেড, অর্থাৎ টুয়ার্ডস হুইচ যেগুলোর ব্যাপারে হি ন্যাচারালি গ্র্যাভিয়েটেড, অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে বা স্বাভাবিকভাবেই, গ্র্যাভিয়েটেড কথাটা লিখে নাও, কনসেন্ট্রেটেড অর্থাৎ বেশি করে মনোযোগ তার ছিল, ওয়্যার হাইলি অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ সম্পূর্ণভাবে ছিল অ্যাবস্ট্রাক্ট সূক্ষ্ম, এবং কি বলেছে দেখো ফিলোজফিক্যাল অর্থাৎ দার্শনিক। দ্য ভেরি রিভার্স, অর্থাৎ সম্পূর্ণভাবে রিভার্স, রিভার্স কথার অর্থ লিখে নাও অপোজিট, অর্থাৎ বিপরীত, অব দোষ, সেই সমস্ত লোকজনগুলোর, হুইচ আর কমনলি রেফার্ড, যেটা সাধারণত যাদেরকে তুলে ধরা হয় টু অ্যাজ আইডোলাট্রাস, আইডোলাট্রাস কথাটা লিখে নাও, আইডল থেকে এসছে আইডোলাট্রাস, অর্থাৎ যেটাকে ওরশিপিং বলা হয়, আইডোলাট্রাস অর্থাৎ আইডল ওরশিপিং, অর্থাৎ যারা মূর্তি পুজো করে, যারা মূর্তি পুজোয় বিশ্বাসী, তাদের ঠিক বিপরীত ছিলেন স্বামী বিবেকানন্দ। ইন হিজ ইউথ, অর্থাৎ যখন তিনি ছোট ছিলেন, অ্যান্ড প্রিজামলি কথাটা লিখে নিতে পারো, প্রবাবলি সম্ভবত, হোয়েন হি হ্যাড অলরেডি বিন সামটাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, তিনি তখন কিছুদিন শ্রীরামকৃষ্ণের আন্ডারে ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাবিত ছিলেন, হি বিকাম ফর্মাল মেম্বার অব দ্য সাধারণ ব্রহ্ম সমাজ, অর্থাৎ তিনি সাধারণ ব্রহ্ম সমাজের সদস্যপদ কিন্তু গ্রহণ করেছিলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ড অন আ স্পেশাল ফর্ম, অর্থাৎ ইংল্যান্ড এবং আমেরিকাতে হি ওয়াজ নেভার নোন, অর্থাৎ তিনি কিন্তু কখনোই পরিচিত ছিলেন না টু প্রিচ, প্রিচ কথাটা লিখে নাও, ডেলিভার আ সারমন, অর্থাৎ ধর্ম প্রচারক হিসেবে, এনিথিং দ্যাট ডিপেন্ড অন আ স্পেশাল ফর্ম, অর্থাৎ যেটা কোনো একটা বিশেষ মূর্তি বা কোনো একটা বিশেষ আকারের ওপর যে নির্ভরশীল, সেটা কিন্তু সেইভাবে তিনি কিন্তু মোটেও ইংল্যান্ড এবং আমেরিকাতে পরিচিত ছিলেন না, অর্থাৎ তার যে ধর্ম প্রচারের যে পদ্ধতিটা ছিল, সেটাতে সব মানুষ মনে করতেন যে তিনি কিন্তু এই মূর্তি পুজো বা আকার পুজোর সম্পূর্ণ বিরোধী। দ্য রিয়ালাইজেশন অফ ব্রাহ্মণ, অর্থাৎ ব্রাহ্মণকে উপলব্ধি করা, ব্রাহ্মণকে বুঝতে পারা, ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, ছিল তার একমাত্র লক্ষ্য। দ্য অদ্বৈতা ফিলোসফি, অর্থাৎ অদ্বৈত দর্শন, হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, ডক্ট্রিন মানে হচ্ছে মতবাদ, অর্থাৎ ছিল তার একমাত্র মতবাদ। দ্য বেদাস অ্যান্ড উপনিষদস হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি,
অর্থাৎ বেদ এবং উপনিষদ এগুলোই ছিল তার একমাত্র স্ক্রিপচারাল অথরিটি, অর্থাৎ ধর্মীয় গ্রন্থ বলা চলে।